আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। মুক্ত স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে প্রধান উপদেষ্টার আহ্বান। একটি মহল নতুন বাংলাদেশ মুছে ফেলতে চায় মন্তব্য। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে তারেক রহমানের নির্দেশ। আগামী নির্বাচন কঠিন হবে বলে সতর্কতা। এবং জলবায়ুর বিরূপ প্রভাব সহ মানবসৃষ্ট নানা কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। বিশ্ব মৃত্তিকা দিবসে মাটি ভালো রাখতে পরিবেশবাদীদের পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। নানা দিক থেকে একটা কাল্পনিক বাংলাদেশ দুনিয়ার সামনে তৈরি করতে চায় একটি গোষ্ঠী, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশকে মুছে ফেলতে চায় তারা। এটা অস্তিত্বের বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সংলাপের ডাক দেন প্রধান উপদেষ্টা। বুধবার বিকেল 4টায় নির্ধারিত সময় থাকলেও বেলা 2:30 থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেন ফরেন সার্ভিস একাডেমিতে। বিকেল 4টার দিকে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আওয়ামী লীগ ও এর সহযোগী কয়েকটি দল ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়। সূচনা বক্তব্যে প্রফেসর ইউনূস বলেন, নতুন বাংলাদেশকে পাশ কাটিয়ে আরেক বাংলাদেশ তৈরির অপচেষ্টা চলছে। এটা হলো যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি, সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করে ফেলছে এবং সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এখন এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে। ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিজয় মুছে ফেলার চক্রান্ত হচ্ছে। বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তাদের মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে আসছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। আসিফ নজরুল বলেন, সারা বিশ্বকে জানাতে হবে বাংলাদেশ এক, দেশের মধ্যে কোনো মতভেদ নেই। জাতীয় ঐক্যের ডাক নিয়ে এই যে রাজনীতিবিদ এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 54 বছর পর বাংলাদেশে কোনো সরকার প্রধান এ ধরনের প্রথম আয়োজন করলেন। সরকারের পক্ষ থেকে একটি কথা বারবার বলা হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশকে এখন আর কোনো অবস্থাতেই দুর্বল বা নতজানুর বাংলাদেশ ভাবার কোনো কারণ নেই, বরং বাংলাদেশ আগের চেয়ে আরও অনেক বেশি যোগ্য এবং শক্তি নিয়ে এগিয়ে চলছে। ঢাকার ফরেন সার্ভিস একাডেমি থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জনগণের আস্থা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম বিভাগীয় ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, দেশ নিয়ে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে, আগামী নির্বাচন অনেক কঠিন হবে।
বিএনপি এখনও বিরোধী দলেই আছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? তিনি বলেন, ক্ষমতা নয়, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এখনো বহু মানুষের নামে মিথ্যা মামলা আছে, এখনো সেই মামলা উঠে নাই, মামলার খড়গ এখনো রয়ে গেছে। কাজে আসুন, যেই নির্যাতন আমরা সহ্য করেছি, যেই বিসর্জন আমরা দিয়েছি, সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, যেই কষ্ট করেছি সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা ৩১ দফা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক, আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব। প্রত্যেক নেতাকর্মী বিএনপির প্রতিনিধি উল্লেখ করে সবাইকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রংপুর বিভাগের ২ কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে এই হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বেহাল দশা। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন মেরিনা লাভলি, যাব তার কাছে। লাভলি, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনি সরজমিনে কি দেখতে পাচ্ছেন? সামির, আপনি ঠিকই বলছিলেন যে রংপুর বিভাগের যে ৮টি জেলা, সেই ৮টি জেলা থেকে দরিদ্র রোগীরা এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন। এখানে ১,০০০ শয্যার যে হাসপাতালটি রয়েছে, সেখানে যেমন বলছিলেন যে ২ কোটি মানুষের চিকিৎসার ভরসা স্থল এটি, কিন্তু এখানে গড়ে প্রতিদিন ২,০০০-এরও বেশি রোগী থাকছে এই হাসপাতালে। এখানে ৪২টি ওয়ার্ড আছে এবং এছাড়াও সিসিইউ, আইসিইউ, ইমার্জেন্সি রয়েছে। কিন্তু গত যে এই চলতি বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ২ শতাধিক অস্থায়ী নিয়োগপ্রাপ্ত যে পরিচ্ছন্নতা কর্মীগুলো ছিল, সেগুলো চুক্তি মেয়াদ শেষ হওয়ার পর স্থায়ী যে ৬০ জন পরিচ্ছন্নতা কর্মী আছে, সেই স্থায়ী ৬০ জন পরিচ্ছন্নতা কর্মী ৩টি শিফটে তারা ডিউটি দিচ্ছে এবং যেখানে ২ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী হাসপাতালটিকে খুব একটা বেশি পরিচ্ছন্ন রাখতে পারেনি, সেখানে এই ৬০ জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে কিভাবে হাসপাতালটি পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, সেটি কিন্তু এখন প্রশ্নের বিষয়। আপনাকে বলে রাখি, এই বছরেরই যে অক্টোবর মাসের যে ১৭ তারিখ, সেই ১৭ অক্টোবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু যখন করেছিল, তখন এখানকার হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং তাদের স্বজন সহ এখানকার অধিবাসীদের মনে একটি আশার সঞ্চার হয়েছিল যে এই হাসপাতালটিকে অবশেষে হয়তো বা পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। কিন্তু সেই একদিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল সেই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি। কিন্তু এখন যে অবস্থাটি রয়েছে, এই ৪২টি ওয়ার্ডের যত্রতত্র ময়লা থাকছে, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক থাকছে না এবং অনেকটা আবর্জনার ধারা আমরা দেখতে পেয়েছি এই হাসপাতালের অনেক জায়গায়। এমনি কিন্তু কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়ে। তো আমি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা মন্ত্রণালয়ে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সেখানে অর্থ মন্ত্রণালয়ে অর্থ ছাড়ের জন্য আবেদন জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই অর্থ ছাড় হয়নি। এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সবশেষ পরিস্থিতি, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। মেরিনা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানানোর জন্য। যাচ্ছি পরের সংবাদে। নিভে গেছে চোখের আলো, ভেতরে স্প্রিন্টার সহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে দিন কাটছে। জুলাই গণ অভ্যুত্থানে আহত অনেকের উন্নত চিকিৎসার প্রতীক্ষায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি তারা। তাদের অনেকের ধারণা, দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিলে চোখের দৃষ্টি ফিরে পাবেন। আলাল আহমেদের ছবিতে লায়লা নওশিনের রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থান চলাকালে 18 জুলাই রাজধানীর মাতুয়াইলে পুলিশের ছোড়া ছররা গুলি লাগে 25 বছর বয়সী গাড়ি চালক মোহাম্মদ মামুনের। স্প্রিন্টার চোখ ভেদ করে আঘাত হানে কর্নিয়ায়। তখন থেকেই এক চোখের আলো পুরোপুরি নিভে যায় মামুনের। ক্ষতিগ্রস্ত চোখ নিয়ে উন্নত চিকিৎসার আশায় এখনও তার দিন কাটছে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। কর্নিয়ার ট্রান্সফার করতে হবে, আমার কর্নিয়ার পাল্টাইতে হবে আর কি। কর্নিয়ার পাল্টাইলে আর কি তারপর আর কি করবো। এখন কর্নিয়ার তো এই জায়গা এখন বর্তমানে নেই, থাকলে সে কর্নিয়ার পাল্টাইবে আর কি। ওখানে করার পর আর কি বলবো আর কি, ডাক্তার ডিসিশন নিয়ে আসে পরে জানাবে আর কি। 19 জুলাই সাভারে পুলিশের ছোড়া ছররা গুলি চোখে এসে লাগে সাইফুল ইসলামের। কর্নিয়া লেন্স ভেদ করে ভিতরে স্প্রিন্টার আটকে থাকা চোখ নিয়ে এখনো হাসপাতালে দিন কাটছে সাইফুলের। আমার চোখে গুলি লেগে কর্নিয়ার, আমার সরাসরি কর্নিয়ার ভিতর দিয়ে মাঝখান দিয়ে কর্নিয়া লেন্স এবং রেটিনাটা ফুটো করে আমার চোখের পিছনে চলে গেছে, যেটা এখন পর্যন্ত 2টা অপারেশন করার পরও বের করা সম্ভব হয় নাই। ওটা আমার এমন একটা পজিশনে চলে গেছে যে যেহেতু চোখের একবারে পিছনে চলে গেছে, তো এটা যদি বের করতে যায় তাহলে আমার চোখটা ফেলে দিতে হবে। আহতদের চোখের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালে কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা। আমাদের কাজ হচ্ছে তারা যত প্রপারলি ট্রিটেড হচ্ছে না কিনা এই জিনিসটা খেয়াল করা, আর মোস্ট ইম্পর্টেন্টলি যে তাদের টেক কেয়ারে হসপিটাল কোনো মিসম্যানেজমেন্ট করছে না কিনা এই জিনিসটাতে ফোকাস করা। আমার পেশেন্টের কাছ থেকে যদি ডাক্তার বা হসপিটালের কারোর কাছে আমি কমপ্লেন পাই, আমি সেই ব্যাপারে অ্যাকশন নিচ্ছি। দেশে পর্যাপ্ত চিকিৎসার সুযোগ না থাকায় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন আহতদের অনেকেই। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। মাটি জীবনের আধার। স্থলভাগের সব উদ্ভিদ ও প্রাণীর প্রধান আশ্রয় মাটি বা ভূমি। মাটিতে জন্মানো উদ্ভিদ পৃথিবীকে যেমন বসবাস উপযোগী করেছে, তেমনি উৎপাদিত ফল ফসল খেয়ে বেঁচে আছে পুরো জীববৈচিত্র্য। তবে জলবায়ুর বিরূপ প্রভাব ও বনভূমি ধ্বংসসহ মানবসৃষ্ট কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। সভ্যতা রক্ষায় বিশ্ব মৃত্তিকা দিবসে মাটি ভালো রাখার পরামর্শ পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের। বিশ্ব মৃত্তিকা দিবস নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। মাটির আবরণ ভেদ করে জন্মানো অজস্র প্রজাতির উদ্ভিদের উপর নির্ভর করে টিকে আছে মানবজাতি সহ পুরো জীববৈচিত্র্য। মাটির গুণেই গড়ে উঠেছে দেশের বৈচিত্র্যময় বনভূমি। পাহাড়ি বন, সমতলীয় অঞ্চলের বন, চরাঞ্চলের ঘাস বন কিংবা ম্যানগ্রোভ বন সবই গড়ে উঠেছে মাটির ভিন্নতায়। বনভূমি ধ্বংসের ফলে একদিকে যেমন উদ্ভিদের সংখ্যা কমছে, অন্যদিকে মাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। ফল ফসল উৎপাদনে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সারে দূষণ ছড়াচ্ছে যেমন, তেমনই ব্যাহত হচ্ছে পুষ্টি সরবরাহ। নির্বিচার প্রকৃতি ধ্বংসের পাশাপাশি প্লাস্টিক ও বর্জ্য দূষণে প্রতিনিয়ত গুণাগুণ হারাচ্ছে মাটি। মাটিতে বসবাস করা বিভিন্ন জীব অণুজীবের বিলুপ্তি আর বিপন্নের বাস্তবতায় হুমকিতে মানবজাতির খাদ্য নিরাপত্তা। মাটির সঠিক ব্যবহার ও খাদ্য উৎপাদন চ্যালেঞ্জ মোকাবিলায় ও মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে 5 ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস। এরই ধারাবাহিকতায় প্রতিবছর বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। মাটির গুণাগুণ ধরে রাখতে টেকসই ব্যবস্থাপনায় জমিতে জৈব সার ব্যবহার, রিসাইক্লিং ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন সহ আইনের প্রয়োগ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ জরুরি। সার্বিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগে মাটি ভালো থাকলে পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি সুস্থ থাকবে পুরো জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, মৃত্তিকা দিবস 2024 নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সারা দেশের মতো রংপুর বিভাগীয় শহরেও দ্রুত বাড়ছে ছাদ কৃষি। একজনের দেখা দেখি অনুপ্রাণিত হয়ে ঘরোয়া ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন আরেকজন। তবে নতুন উদ্যোক্তাদের কাছে ফসলের রোগবালাই প্রতিরোধ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা বলছেন এ বিষয়ে প্রয়োজন প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম। বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন শাইখ সিরাজ। রংপুর শহরের কামাল কাশনাপাড়া, এখানে 4 বছর আগে একতলা বাড়ি নির্মাণ করেছেন কামরুল হাসান বিপ্লব।
তিনি অন্তরে বহুদিন লালন করে ফসল উৎপাদনের চিন্তা বাস্তবায়নে বাড়ির ছাদটিতে গড়েছেন ছাদ কৃষি। মাত্র 2100 বর্গফুট আয়তনে রকমারি ফসল উৎপাদন করার এক দৃষ্টান্ত তৈরি করেছেন। ছোটবেলা থেকেই আমার একটু এই গাছপালার প্রতি বেশ একটু ইয়ে ছিল, কিন্তু ওইরকম জায়গা ছিল না, জায়গা স্বল্পতার কারণে। পরবর্তীতে বাসাটা ঘর মেইনলি করোনা সময় থেকে এটা করা। কি কি আছে এখানে? থাই জাম্বুরা, থাই জামরুল, সবই তো। বেগুন আছে, আপনার মালটা আছে। জি স্যার, মালটা। এটা কি? নাশপাতি স্যার। নাশপাতি। নাশপাতি ধরেছিল, বেশ মজা। আচ্ছা, এটা কি আম আপনার? এটা স্যার কাটিমন স্যার। আল্লাহর নিয়ামত, আমি যেটাই মানে লাগাই না কেন সবকিছু ফল পাই। হাতের একটা যশ থাকে সবারই। এখানে ফসল উৎপাদনে অনুশীলন করা হচ্ছে জৈব কৃষির পদ্ধতিগুলো। তার মতে ছাদ কৃষিতে উদ্ভিদের খাদ্য এবং পরিচর্যায় অনেক বেশি সচেতন থাকতে হয়। বিভিন্ন ধরনের ফাঙ্গাস জাতীয় যে ইয়াগুলো, ওগুলো একটু ভালোভাবে তদারকি করতে হয়। এটাই হচ্ছে আমার কাছে এটাই বেশি সমস্যা মনে হয়। এখানেও প্রমাণ মিলল যে ইচ্ছে শক্তিটাই প্রধান। ছোটবেলা থেকে কৃষির প্রতি আগ্রহ এবং পরবর্তীতে গণমাধ্যম এবং একটা দেখে আরেকটার সাথে সম্পৃক্ত হয়ে তারই রূপটি দিয়েছে ছাদ কৃষির আয়োজনের ভেতরে, যেটি এই এলাকায় আরও অন্যের জন্য অনুকরণীয় হতে পারে এবং অন্যের মাধ্যমে এটি আরও সম্প্রসারিত হতে পারে। রংপুরের কামাল কাশনা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের রিপোর্ট জানিয়েছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। জুনিয়র এশিয়া কাপ হকিতে চীনকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ, আমিরুল ও রকিবুল হাসানের হ্যাটট্রিক। এবার নিটল টাটা কৃষি সংবাদ। পটুয়াখালীতে গ্রামের রাস্তার পাশের পতিত জমিতে জলপাই বাগান করে লাভবান হয়েছেন কৃষক সুলতান সর্দার। বিনা পরিচর্যায় ফলনে বছরে আয় করছেন লাখ টাকারও বেশি। প্রাকৃতিক দুর্যোগ সহনীয় ওই গাছগুলি বড় হয়ে এখন পথচারীদের ছায়ার পাশাপাশি পুষ্টির যোগান দেয়ায় উপকৃত স্থানীয়রা। এবার প্রকৃতি সংবাদ। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের করটিয়ার সুন্দরী খাল। কর্তৃপক্ষের উদাসীনতা আর স্থানীয়দের অসচেতনতায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। এতে পরিবেশ দূষণ, স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের পানি প্রবাহ ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশবাদীদের। এবার খেলার খবর। থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবার জুনিয়র বিশ্বকাপ হকির মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ যুব হকি দল। স্থান নির্ধারণী পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ 6-3 গোলে চীনকে হারিয়ে পঞ্চম স্থান পেয়ে এবারের আসর শেষ করেছে। ওমানের রাজধানী মাস্কাটে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আমিরুল ও রকিবুল হাসানের 2 হ্যাটট্রিকে 6-3 গোলে চীনকে হারায়। বি গ্রুপে থাকা এই দুই দল গ্রুপ পর্বের ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল। গ্রুপ পর্বের মতো স্থান নির্ধারণী ম্যাচও দুই দল লড়েছে সমান। প্রথম কোয়ার্টার 1-1 গোলে ড্র ছিল। পরের কোয়ার্টারে বাংলাদেশ 3 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। বাংলাদেশের বিপরীতে চীন এই কোয়ার্টারে মাত্র 1টি গোল করে। 4-2 স্কোরলাইন নিয়ে শেষ দুই দল মধ্যবিরতিতে যায়। শেষ কোয়ার্টারে বাংলাদেশ 2 গোল করে জয় নিশ্চিত করে। শেষ করার আগে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। মুক্ত স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে প্রধান উপদেষ্টার আহ্বান। একটি মহল নতুন বাংলাদেশ মুছে ফেলতে চায় মন্তব্য। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে তারেক রহমানের নির্দেশ। আগামী নির্বাচন কঠিন হবে বলে সতর্কতা। এবং জলবায়ুর বিরূপ প্রভাব সহ মানবসৃষ্ট নানা কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। বিশ্ব মৃত্তিকা দিবসে মাটি ভালো রাখতে পরিবেশবাদীদের পরামর্শ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।